প্রিয় ছাত্রছাত্রী ও ভিউয়ার্স, আজকে আমি এই বৈচিত্র্যময় পৃথিবীর বৈচিত্র্যতার এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত প্রবাল প্রাচীর সম্পর্কে আলোচনা করব। আর এই প্রবাল প্রাচীর সম্পর্কে আমাদের মনের নানা কৌতূহলী প্রশ্ন রয়েছে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি সেই সমস্ত কৌতূহলী প্রশ্নের উত্তর দেব। তাই সকলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আর আজকের এই বিষয়টা দ্বাদশ শ্রেণীর প্রথম অধ্যায়ের অন্তর্ভুক্ত। তো এই প্রবাল প্রাচীর থেকে বা এই প্রবাল প্রাচীর সম্পর্কে জানতে গেলে যে ধরনের প্রশ্নগুলো আমাদের সম্মুখীন হতে হবে সেগুলো কি কি? প্রবাল প্রাচীর কি? প্রবাল দ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশ বা কারণ বা শর্ত কী কী? এর সঙ্গে বিভিন্ন প্রকার প্রবাল দ্বীপ সম্পর্কে আলোচনা করো। তো আমরা আলোচনায় শুরু করছি। তো এই প্রবাল প্রাচীর কি সেটা সম্পর্কে জানার আগে আমাদের জানতে হবে প্রবাল কি। প্রবাল বা কোরাল হলো অ্যান্থোজোয়া শ্রেণীর এবং নিডারিয়া পর্বের এক সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণী। এরা কি হয়, অগভীর সমুদ্রে জন্ম নেয় এবং সেখানে বসবাস করে। তো এবার এই প্রবাল প্রাচীর কি? উষ্ণমণ্ডল বা ক্রান্তীয় অঞ্চলের অগভীর সমুদ্রে এই প্রবাল কীটগুলো যখন মারা যায় তখন এই কীটের বা এই প্রবালগুলোর দেহাবশেষ, যেগুলো কিনা চুন সমৃদ্ধ বা ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ থাকে, সেইগুলো সমুদ্রের তলদেশে সঞ্চিত হয়ে একটা দীর্ঘ এবং অপ্রশস্ত ভূভাগ সৃষ্টি হয়। তখনই তাকে প্রবাল প্রাচীর বলে। ছবিটা দেখো, দেখতে পাচ্ছ এদিকটায় রয়েছে আমার উপকূল ভাগ, আর ঠিক উপকূল ভাগের সম্মুখ ভাগে যে দীর্ঘ এবং অপ্রশস্ত দ্বীপটা সৃষ্টি হয়েছে বা ভূভাগ সৃষ্টি হয়েছে, এটাই হলো প্রবাল প্রাচীর। এরপরে কি দেখো, প্রবাল প্রাচীর গড়ে ওঠার অনুকূল পরিবেশ বা শর্তগুলি কি কি? একটা বিষয়, এই যে প্রবাল কীটগুলো যেখানে জন্মায় সেখানেই এরা বংশ পরম্পরায় সেখানেই বসবাস করতে থাকে এবং সেখানেই জন্মায়, সেখানেই মারা যায়। তো এর ফলে দেখা যায় কি হয়, যেহেতু এই প্রবাল কীটগুলো ক্রান্তীয় অঞ্চলের সমুদ্রেই বেশি দেখা যায়, তাই এই ক্রান্তীয় অঞ্চল বা উষ্ণমণ্ডলেই প্রবাল প্রাচীরগুলো বেশি গড়ে ওঠে। তো এই প্রবাল প্রাচীরগুলো গড়ে ওঠার যে সমস্ত শর্তগুলি রয়েছে সেগুলো কি কি? এক হচ্ছে সমুদ্র জলের উষ্ণতা ও গভীরতা। দেখো ছবিটার আমি আলোচনাগুলো সবগুলো ছবির মাধ্যমে আলোচনা করছি, ঠিক আছে? বলছে সমুদ্র জলের উষ্ণতাটা কেমন হতে হবে? সমুদ্র জলের উষ্ণতা হতে হবে 22 থেকে 28 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকতে হবে এবং গভীরতাটা কেমন হবে? 60 থেকে 75 মিটার গভীরতা। কেননা এই গভীরতায় সূর্যালোক সমুদ্রে প্রবেশ করতে পারে। সমুদ্রের এই গভীরতা পর্যন্তই সূর্যালোক প্রবেশ করে, আর তার ফলে প্রবাল কীটগুলো বেঁচে থাকতে পারে। তাহলে কি হলো, সমুদ্র জলের উষ্ণতা কতটা হতে হবে? যে 22 থেকে 28 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকবে এবং সমুদ্রের গভীরতা কত হবে? 60 থেকে 75 মিটার পর্যন্ত। দেখো ছবিটার মাধ্যমে দেখা যাচ্ছে যে প্রবাল কীটগুলো দেখো আস্তে আস্তে ওইভাবে একদম সমুদ্রের তলদেশে ওইভাবে বেড়ে চলছে, আর ঠিক উপরের ওই দিক থেকে সূর্যালোকটা প্রবেশ করছে, ওই পর্যন্তই প্রবেশ করতে পারছে সূর্যালোকটা। তাই এখানেই প্রবাল কীটগুলো আস্তে আস্তে সঞ্চিত হচ্ছে এখানে, বা এখানেই বেঁচে থাকতে পারে। এর পরের পয়েন্ট কি, পরের শর্ত কি? পলিমুক্ত স্বচ্ছ জল। এই প্রবাল কীটগুলো যেখানে বেঁচে থাকবে সেখানকার জল কেমন হবে? স্বচ্ছ হবে, অর্থাৎ পলিবিহীন হবে। এই পলি থাকলে কি হবে,
জলে যদি পলি মিশ্রিত অবস্থা থাকে তাহলে কি হয়, প্রবাল কীটগুলোর মুখে পলিগুলো কি হয়, জমে যায়। তার ফলে পলিকণা জমে গেলে প্রবাল কীটগুলো অক্সিজেন নিতে পারে না, তার ফলে তারা মারা যায়। এই কারণে প্রবাল প্রাচীর গড়ে উঠতে হলে পলিমুক্ত স্বচ্ছ জল প্রয়োজন। এর পরের শর্তটা কি, লবণতার পরিমাণ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রবাল প্রাচীর গড়ে উঠতে গেলে। কেমন দেখো, ছবিগুলোতে দেখো যে সমুদ্র জলের লবণতাটা কত হবে। সমুদ্র জলের লবণতা হবে, গড় লবণতা হবে 27 সহস্রাংশ গ্রাম থেকে 40 সহস্রাংশ গ্রাম পর্যন্ত। কেন বলো তো লবণতাটা কেন গুরুত্বপূর্ণ? কেননা লবণেও থাকবে যে কি হয়, ক্যালসিয়াম কার্বনেট, অর্থাৎ এই প্রবাল কীটগুলোকে বেঁচে থাকার জন্য ক্যালসিয়াম কার্বনেটের প্রয়োজন হয়। এই কারণে সমুদ্র জলের লবণতাটা ওই 27 সহস্রাংশ পার গ্রাম থেকে 40 সহস্রাংশ গ্রাম পর্যন্ত হওয়া প্রয়োজন। এরপরের অনুকূল পরিবেশটা কি, সমুদ্র তরঙ্গ ও সমুদ্র স্রোত। যে সমস্ত অঞ্চলে সমুদ্র তরঙ্গ প্রবাহিত হয় এবং সমুদ্র স্রোত প্রবাহিত হয় সেখানে প্রবাল কীটগুলো ভালোভাবে জন্মাতে পারে। কারণ এই সমুদ্র তরঙ্গ বা সমুদ্র স্রোতের ফলে এই প্রবাল কীটের প্রয়োজনীয় খাদ্য এবং অক্সিজেনের যোগান অব্যাহত থাকে। তার ফলে কি হয়, প্রবাল কীটগুলো সহজেই সেখানে বংশ বিস্তার করতে পারে। আর এর পরবর্তী স্টেজে সেখানে কি হয়, প্রবাল প্রাচীর গড়ে ওঠে। ছবিতে দেখতে পাচ্ছ যে সমুদ্র তরঙ্গ প্রবাহিত হচ্ছে, এখানে এগুলো সব সমুদ্র তরঙ্গ প্রবাহিত বা সমুদ্র স্রোত প্রবাহিত হচ্ছে, তার ফলে এখানে এই প্রবাল প্রাচীরগুলো গড়ে উঠেছে। এর পরের বৈশিষ্ট্য বা অনুকূল পরিবেশ কি, মিষ্টি জলের প্রভাব মুক্ততা। অর্থাৎ প্রবাল প্রাচীর যেখানে গড়ে উঠবে সেখানে কোনো নদী মোহনার সৃষ্টি হবে না। কেননা নদীর মিষ্টি জল যদি সেখানে প্রবেশ করে, সমুদ্রে যে অংশে প্রবেশ করবে অর্থাৎ মোহনা অঞ্চলে, সেখানে প্রবাল কীট বেঁচে থাকতে পারে না। এর আগের পয়েন্টে আমরা দেখলাম কি, যে লবণতার প্রয়োজন হয়, ক্যালসিয়াম কার্বনেটের প্রয়োজন হয়। যেহেতু মিষ্টি জলে লবণতার পরিমাণ কম বা লবণতা থাকে না বললেই চলে, সেই কারণে এই মিষ্টি জলের প্রভাব মুক্ত হতে হবে প্রবাল প্রাচীর গড়ে উঠতে গেলে। এর পরের শর্ত কি, অন্তঃসাগরীয় মঞ্চ। অর্থাৎ প্রবাল প্রাচীর গড়ে উঠতে গেলে প্রধানত সমুদ্রের তলদেশে 100 মিটার গভীরতায় কি হয়, মহাদেশীয় শক্ত শিলার উপস্থিতি থাকলে সেখানে প্রবাল প্রাচীরের ভিত্তি স্থাপন ঘটে। অর্থাৎ সমুদ্রের তলে যদি মহাদেশীয় শক্ত শিলার উপস্থিতি থাকে তার উপরে খুব সহজেই প্রবাল প্রাচীর গড়ে উঠতে পারে। ক্লিয়ার হলো? তাহলে এই গেল আমাদের প্রবাল প্রাচীর গড়ে ওঠার অনুকূল অবস্থা বা অনুকূল পরিবেশ বা কারণ বা শর্ত। এরপরে দেখো বিভিন্ন প্রকার প্রবাল প্রাচীরের শ্রেণীবিভাগ বা বিভিন্ন ধরনের প্রবাল প্রাচীরগুলো কী কী। এই প্রবাল প্রাচীরের উৎপত্তির পর্যায় ও প্রকৃতি অনুযায়ী একে 3 ভাগে ভাগ করা যায়। 1, প্রান্তদেশীয় প্রবাল প্রাচীর বা ফ্রিঙ্গিং রিপ। 2, প্রতিবন্ধক প্রবাল প্রাচীর বা ব্যারিয়ার রিপ। 3, অ্যাটলস। দেখো এই চিত্রটার মাধ্যমে স্টেপ বাই স্টেপ কিভাবে তৈরি হয় প্রবাল প্রাচীরগুলো সেগুলো দেখানো হয়েছে। প্রথম হচ্ছে ফ্রিঞ্জিং রিপ, সেটা একদম উপরেরটা। তারপরে মাঝে দেখো ব্যারিয়ার রিপ কিভাবে তৈরি হচ্ছে, তারপরে অ্যাটল সৃষ্টি হচ্ছে সর্বশেষ পর্যায়ে। তো এইবার এইগুলো বিস্তারিত আলোচনা করি। দেখো প্রথম হচ্ছে প্রান্তদেশীয় প্রবাল প্রাচীর বা ফ্রিঞ্জিং রিপ। এটা কি জিনিস? এই প্রবাল প্রাচীরগুলো মহাদেশ ও দ্বীপগুলির উপকূল রেখার নিকট বরাবর গড়ে ওঠে। এগুলি খুব একটা সুবিন্যস্ত ও সুগঠিত হয় না। ছবিটা দেখো,
দেখতে পাচ্ছ এই প্রবাল প্রাচীরগুলো মহাদেশ, দেখো পরের ছবিটাও দেখো, দুটো ছবি একসঙ্গে দেখে নাও। এই প্রবাল প্রাচীরগুলো কি হয়, মহাদেশ ও দ্বীপগুলির উপকূল রেখার কাছাকাছি, খুব কাছাকাছি। দেখো এটা যদি উপকূল রেখা হয়, আর এইগুলো হচ্ছে প্রবাল দ্বীপ, এগুলো সব এক একটা প্রবাল দ্বীপ। সেগুলো কি হয়েছে যে উপকূল রেখার কাছাকাছি এবং মহাদেশের কাছাকাছি গড়ে উঠেছে, কিন্তু এগুলো সুবিন্যস্ত ও সুগঠিত নয়। দেখো ছবিগুলো দেখলে বুঝতে পারছো, এবং একটু বাঁকানো, সুবিন্যস্ত নয়। এই হলো আমার প্রান্তদেশীয় প্রবাল প্রাচীর। এই প্রান্তদেশীয় প্রবাল প্রাচীরের বৈশিষ্ট্যগুলো কি হয়, ছবি দেখলে বুঝতে পারছো বৈশিষ্ট্যগুলো কি হয়। এগুলো কি হয়, সংকীর্ণ হয় এবং বিস্তার খুব কম হয়। 1, 2 হচ্ছে কি হয়, স্থলভাগের দিকের অংশের চেয়ে সমুদ্রের দিকের অংশের প্রান্তভাগ উঁচু হয়। 3, প্রবালের পাতলা স্তর দিয়ে এই প্রাচীরগুলো গঠিত হয়। ক্লিয়ার? এরপর প্রতিবন্ধক বা পুরোদেশীয় প্রবাল প্রাচীর বা ব্যারিয়ার রিফ, এগুলো কি, যখন প্রবাল প্রাচীর উপকূল থেকে কিছুটা দূরে গড়ে ওঠে এবং উপকূল ও প্রবাল দ্বীপের মাঝে একটা অগভীর ও অপ্রশস্ত উপহ্রদ বা লেগুন থাকে, তখন তাকে প্রতিবন্ধক প্রবাল প্রাচীর বলে। সংজ্ঞাটা ক্লিয়ার হলো? এবার দেখো ছবিটা দেখে আর একটু ক্লিয়ার হবে। দেখতে পাচ্ছ ছবিটায় বলছে কি, উপকূল থেকে কিছুটা দূরে এবং উপকূল ও প্রবাল দ্বীপের মাঝে একটা অগভীর অপ্রশস্ত লেগুন তৈরি হচ্ছে, তাকেই বলছে প্রতিবন্ধক প্রবাল প্রাচীর বা ব্যারিয়ার রিফ। ছবিটায় দেখো মাঝখানটায় কি রয়েছে, একটা লেগুন সৃষ্টি হয়েছে, আর আর তার পিছনের দিকে দেখো উপকূল ভাগ, আর একদম সম্মুখ ভাগে কি রয়েছে, একটা দ্বীপ, প্রবাল দ্বীপ গড়ে উঠেছে। এটাকেই বলা হচ্ছে প্রতিবন্ধক বা পুরোদেশীয় প্রবাল প্রাচীর। পরের ছবিটাও দেখো, এই যে ছবিটা দেখতে পাচ্ছ তোমরা, সেকেন্ড পিকচারটা, এটা হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ প্রবাল দ্বীপ। সেটা কি, অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ। এটি পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর। এর দৈর্ঘ্য 2300 কিলোমিটার। ক্লিয়ার হলো? সরি, আগেরটার উদাহরণটা বলা হয়নি। আগের প্রান্তদেশীয় প্রবাল প্রাচীরের উদাহরণ কেনিয়ার মালিন্দি, এছাড়াও ভারতের আন্দামান, মান্নার উপকূল, এগুলো সবগুলোই প্রান্তদেশীয় প্রবাল প্রাচীরের উদাহরণ। ঠিক আছে, এরপর এর বৈশিষ্ট্যগুলো কি কি? 2 নম্বর, প্রতিবন্ধক বা পুরোদেশীয় প্রবাল প্রাচীরের বৈশিষ্ট্য কি কি হয়? এখানে সমুদ্রের গভীরতা বেশ প্রায় 60 মিটার থেকে 100 মিটার পর্যন্ত হয়। আবার সমুদ্রপৃষ্ঠের উপরে উন্মুক্ত অংশ থেকে কয়েক কিমি পর্যন্ত বিস্তৃত থাকে এটা। আবার কি হয়, এখানে স্থানে স্থানে অনেক পরিখার সৃষ্টি হয়, যা কিনা প্রাচীরটাকে বিচ্ছিন্ন করে, যার মধ্যে দিয়ে এই লেগুন ও সমুদ্রের মধ্যে সংযোগ গড়ে ওঠে। এর পরের বৈশিষ্ট্য কী হয়, এই প্রতিবন্ধক প্রবাল প্রাচীরগুলো বেশ চওড়া হয় এবং এদের আকৃতি সাধারণত অর্ধচন্দ্রাকৃতির হয়। ক্লিয়ার হলো? 3 নাম্বার কী হয়, অ্যাটল বা অ্যাটলস। এটাই হচ্ছে প্রবাল প্রাচীরের সর্বশেষ পর্যায়ে এই ধরনের দ্বীপ বা প্রাচীর গড়ে ওঠে। কি হয়, প্রতিবন্ধক প্রাচীর গঠনের পর একদম শেষ পর্যায়ে সমুদ্রপৃষ্ঠ থেকে বৃত্তাকার উপহ্রদ পরিবেষ্টনকারী যে প্রবাল প্রাচীর গড়ে ওঠে তাকে অ্যাটল বলে। অর্থাৎ অ্যাটলই হচ্ছে প্রবাল প্রাচীরের সর্বশেষ পর্যায়। কি হয়, মাঝখানে লেগুন থাকে বা উপহ্রদ থাকে, আর চারিদিকে একদম বৃত্তাকারে এই প্রাচীরটা গড়ে ওঠে লেগুনের চারিদিকে। ছবিটা দেখো, দেখতে পাচ্ছ মাঝখানটায় রয়েছে লেগুন বা উপহ্রদ, আর এর চারিদিকে একদম বৃত্তাকারে প্রাচীরগুলো গড়ে উঠেছে।
পরের ছবিটাও দেখো, ক্লিয়ার হলো প্রবাল প্রাচীরের সর্বশেষ পর্যায়ে অ্যাটলটা কেমন হয়। এবার এই অ্যাটলের উদাহরণ কি? অ্যাটলের সবথেকে ভালো উদাহরণ হচ্ছে দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে রয়েছে তাহিতি দ্বীপ। এটা সম্পূর্ণ অ্যাটলের একটা খুব ভালো উদাহরণ। এই দ্বীপটা সম্পূর্ণটাই প্রবাল দ্বীপ এবং অ্যাটলের উল্লেখযোগ্য উদাহরণ এখানে দেখতে পাওয়া যায়, তাহিতি দ্বীপ। এছাড়াও আমাদের ভারত মহাসাগরে কি রয়েছে? মালদ্বীপ। মালদ্বীপে অনেক অ্যাটল দেখা যায়, প্রচুর অ্যাটল দেখা যায় মালদ্বীপে। সেকেন্ড যে ছবিটা দিয়েছি আমি, এটা একটা মালদ্বীপের একটা অ্যাটলের ছবি, ঠিক আছে? আর এই অ্যাটলগুলির বৈশিষ্ট্য কি হয়? অ্যাটলগুলি কি হয়, এটা কখনো কখনো কি হয়, সমুদ্রে অবস্থিত কোনো আগ্নেয়গিরি কিংবা সমুদ্র জলপৃষ্ঠের উত্থান পতনের সঙ্গে এদের উৎপত্তি যুক্ত। এদের আকৃতি কেমন হয়? ছবিতে বুঝতে পারছো, বৃত্তাকার বা উপবৃত্তাকার হয়। আর অ্যাটলগুলির মাঝে অগভীর উপহ্রদ থাকে, আর এই উপহ্রদগুলো বা লেগুনগুলোর গভীরতা কত হয়? 30 থেকে 50 মিটার হয়। আর কি হয়, এই অ্যাটলে অনেক সংযোগকারী পরিখা থাকে, ওই সব পরিখা দিয়ে উন্মুক্ত সমুদ্রের জল উপহ্রদে প্রবেশ করে। আর কি হয়, কোনো কোনো অ্যাটল আবার মহাদেশীয় ভূখণ্ড থেকে কয়েকশো কিমি দূরে সমুদ্রে অবস্থান করে, যেমন ওই তাহিতি দ্বীপটা, এটা অনেক দূরে অবস্থিত দক্ষিণ আমেরিকা থেকে। এই গেল আমাদের প্রবাল প্রাচীর সম্পর্কে আলোচনা, বিভিন্ন ধরনের প্রবাল প্রাচীর সম্পর্কে আলোচনা। এবার আমাদের ভারতের কয়েকটি উল্লেখযোগ্য প্রবাল প্রাচীর সম্পর্কে দেখি, কোথায় কোথায় প্রবাল প্রাচীর রয়েছে ভারতের। প্রথম যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভারতের একমাত্র প্রবাল দ্বীপ, সেটা কি? লাক্ষাদ্বীপ। এটাই ভারতের প্রবাল দ্বীপের প্রধান প্রবাল দ্বীপের উদাহরণ। অর্থাৎ তাহলে প্রশ্ন যদি আসে যে ভারতের একমাত্র প্রবাল দ্বীপের উদাহরণ কি, তখন কি হবে উত্তর? লাক্ষাদ্বীপ। এর পরের যে ছবিটা দেখছো, আন্দামান নিকোবরের বিভিন্ন দ্বীপপুঞ্জ, এগুলো বিভিন্ন দ্বীপগুলো, এগুলো সবগুলো বিভিন্ন প্রবাল দ্বীপের উদাহরণ, কিন্তু এগুলো কি হয়? ফ্রিঞ্জিং রিপ বা প্রান্তদেশীয় প্রবাল প্রাচীরের উদাহরণ আন্দামান নিকোবর। এছাড়াও দেখো ভারতের একদম নিচে মান্নার উপসাগর, ওখানে কি রয়েছে? মান্নার উপসাগরে ওখানেও এই প্রান্তদেশীয় প্রবাল প্রাচীর দেখা যায়। তাহলে এই গেল আমাদের প্রবাল প্রাচীর সম্পর্কে আলোচনা। আশা করি সকলেই বুঝতে পেরেছ, সকলের ভালো লেগেছে এবং সকলের সমস্ত কৌতূহলে প্রশ্নের উত্তর পেয়ে গেছো। তাহলে আজকে আলোচনা কি হলো? প্রবাল প্রাচীর কি, প্রবাল প্রাচীর গড়ে ওঠার অনুকূল শর্তগুলো কি, এবং বিভিন্ন প্রকার প্রবাল প্রাচীরের বৈশিষ্ট্য বা আলোচনা। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ হলো। সকলে ভালো থেকো।